আমার পরিবারের কাছে যেতে চাই। আমি এখানে থাকতে পারছি না, আমার ভালো লাগছে না এখানে, আমি পারছি না, আমার কষ্ট হচ্ছে, আমি পারছি না। জেলখানায় সবাই রাখে এক জায়গায়, 5 জন 6 জন করে রাখে, গল্প করতে পারে, কথা বলতে পারে, কষ্ট কমে যায়। আমাকে এমন এক জায়গায় রাখে, সেখানে আমি একা থাকি, কারোর সাথে মিশতে দেয় না, কারোর সাথে। এইভাবে পুরোটা সময় ছিল। যেদিন জেলখানায় যেদিন মানে হলো সর্বশেষ দিন, গণ অভ্যুত্থানে যেদিন শেখ হাসিনা চলে গেল এখান থেকে, সেদিন জেলার এসে বলতেছে, তারেক ভাই আমার কাছে খবর আছে যে এই গণ অভ্যুত্থান হয়ে গেলেও কিছু মানুষকে ফায়ার করে তারা মেরে ফেলবে। সেদিন কেরানীগঞ্জে 3 জনকে মেরেও ফেলে। কয়জনকে মেরে ফেলে? কেরানীগঞ্জে জেলখানার ভিতরে হেলিকপ্টার থেকে নামে গণ অভ্যুত্থানের পরে 3 জন মানুষকে মারে। আমিও সেই টার্গেটে ছিলাম সেখানে। বাই এনি চান্স আমি বেঁচে যাই। সেনাবাহিনী এটা জানতে পেরে সবাইকে মুক্ত না করে রাত 9টার দিকে আমাকে জেলখানা থেকে বিশেষ বাহিনী দিয়ে আমাকে সেখান থেকে নিয়ে আসে, সেনা সদর দপ্তরে নিয়ে যায়। এবং তারপরে আমাকে নিয়ে বিভিন্ন থানায় পুলিশ উদ্ধারে যায়। আমি ওই সময় মনে করছিলাম এই পুলিশ আর শেখ হাসিনার পুলিশ না, শেখ হাসিনা চলে গেছে, এই পুলিশ এখন আমার পুলিশ, এদেরকে বাঁচাতে হবে। তাদের উপর সমস্ত রাগ ক্ষোভ মুছে দিয়ে আমি তাদেরকে উদ্ধার করি। বাড়িতে গিয়ে শান্তির এক ঘুম দিলাম যে নতুন একটা বাংলাদেশ। কিন্তু প্রত্যেকটা দিন স্বপ্ন দেখি যে আমি আবার সেই ডিজিএফআই টর্চার সেলে, র্যাবের টর্চার সেলে। সেখানে র্যাবে কি করলো? র্যাবে নিয়ে আসছে আমাকে মিডিয়া সেন্টারে, 3 দিন নির্যাতন করে পরে র্যাবের মিডিয়া সেন্টারে নিয়ে এসে কি করছে? র্যাবের ডিজি বলতেছে, কেমন আছো তারেক? আমি বলছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কেন আলহামদুলিল্লাহ বললাম? এই জন্য সে দরজাটা খুইলা সমানে ঘুষি মারা শুরু করলো। দাঁতটা ভেঙে গেল, রক্ত বেরোচ্ছে র্যাবের ডিজির হাত থেকে, দাঁত দিয়ে তার হাতে লেগেছে। এই রাগে সে গ্লাভস পরে আসছে, আবার সমানে এলো পাথারে মাথায় ঘুষি দিচ্ছে। তার শক্তি কমে গেছে। এরপরে সে দেয়ালে বাড়ি দিতে আমি নিস্তেজ হয়ে গেছি। র্যাবের মিডিয়া সেন্টারে 3 ফুট বাই 3 ফুট ছোট্ট একটা গারদ, সেই গারদের উপরে আমি পড়ে গেছি। এরপর থেকে আমার জ্ঞান নাই। এরপরে নিজেকে আবিষ্কার করলাম র্যাব 1-এ। সেখান থেকে ডিবির কার্যালয়ে নিল। ডিবির কার্যালয়ে ঢোকার সময় খুসরু ভাই আর হুদা ভাই। খুসরু ভাই আমার হাতটা ধরে বলল, তোমার হাত এত গরম কেন? এবং বলছে যে তোমার শরীর থেকে এত গন্ধ আসতেছে কেন? আমাকে যতক্ষণ নির্যাতন করছে কাপড় পরিবর্তনের সুযোগ দেয়নি, কাপড়ের ভিতরেই প্রস্রাব পায়খানা করছি। ডিবি কাছে নিয়ে গেছে, তখন র্যাবের লোকেরা বলছে যে ওরে কিছু করেন না, করলে মরে যাবে। তখন বলতেছে এত গন্ধ কেন? তখন র্যাবের অফিসার বলতেছে, বোঝেন না গন্ধ কেন? গন্ধ বোঝেন না? তারপরে ডিবির গারদে ঢুকা সেখানে সালাউদ্দিন টুকু ভাই আমার পুরা শরীরটাতে তেল লাগাই দিল, মলম লাগাই দিল, ওষুধ খাওয়াই দিল। এই হলো আমাদের গণ অভ্যুত্থানের গল্প। এইখানে আসিফ নজরুল স্যার কারাবন্দীদের নিয়ে একটা প্রোগ্রাম করলো, কারাবন্দীদেরকে দাওয়াত দিল সবাইকে। দেখেন রাষ্ট্র আমাদের উপর কিভাবে জুলুম করে। কারাবন্দীদের সবাইকে দাওয়াত দিল। আমি টিভি সেন্টার মামলার 1 নাম্বার আসামি, আমি মেট্রো রেলের আসামি, আমি সেতু ভবনের আসামি, 1, 2, 3, 5, 6 যাত্রাবাড়ির আসামি। কিন্তু আমাকে দাওয়াত দিল না। আমার নাম বাদে সবার নাম রাখছে, আমাকে দাওয়াত দিল না। আমি টিকিটা কিভাবে? আমার কর্মীরা বলে আপনার দাম নাই, আপনাকে তো দাওয়াত দেয় না এখানে। এই হলো আমাদের আমজনতা দলের রাজনীতির একটা অবস্থা। আমরা টিকতে পারছি না। এমনি এখানে অনশনে বসিনি। আমার সরকারের প্রতি আহ্বান, আমি আমার বাসায় যেতে চাই। নির্বাচন কমিশনের প্রতি আহ্বান, এই 53-54টা রাজনৈতিক দলের মধ্যে অন্তত 40টি দল আছে যারা আমার চেয়ে কম
ফিটনেস রাখে। অন্তত 40টি দল আছে নিবন্ধিত দলের মধ্যে যারা আমার চেয়ে কম সদস্য সংখ্যা, আমি হলফ করে বলতে পারি। কিন্তু আমাকে কেন যেন একটা সিস্টেমে ফেলে ফেলে আমি গড়া খাচ্ছি। আমি বাসায় যেতে চাই আমার পরিবারের কাছে। খুব ভালো হয় আজকে রাতে আমাদের এই সমস্যাটা সমাধান করলে, আজকে রাতে আমি বাসায় যেতে চাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আপনাকে যদি নিবন্ধন দেওয়া হয় আপনি কি কারোর সাথে জোট করবেন? আমি নিবন্ধন দিলে কারোর সাথে জোট করতে পারি, আমাদের দলের সিদ্ধান্ত নিতে সেটা হতেই পারে, জোট হতে পারে। আমাদের ইচ্ছা কি জানেন, কোনো দলের মার্কা নিয়ে আমরা নির্বাচন করব না। এটা আমাদের দীর্ঘদিন ধরে একটা বয়ান। আমরা আমাদের একটা মার্কা পাবো, 10 জন 20 জন 30 জন যা পারি, আমাদের দলের মার্কা দিয়ে আমরা নির্বাচন করব। রাজনৈতিক বন্ধু তো থাকবেই, বন্ধুই তো জোট। আমরা একসাথে বিএনপির সাথে বন্ধুত্ব করে আমরা লড়াই করেছি না, সেই বন্ধুত্ব কি এমন হয়েছে, শেষ হয়ে গেছে, তাই না? বিএনপি হয়তো বা আমাদেরকে একটা সিটও ছাড় দেবে না, সমস্যা নাই। আমরা আমাদের দলের নিবন্ধন নিয়ে হেরে যাওয়ার তো সমস্যা না। আমি একটা ভোটও না পাই, আমি হয়তো বা 1000 ভোটও পাবো না আমি যেখানে দাঁড়াবো, আমি ওটাকে সমস্যা মনে করি না। তারেক ভাই, আপনার বক্তব্য অনুযায়ী ঠিক আছে, আপনার চাইতে ফিটনেস অনুযায়ী 40টা দল কম আছে, তো সেক্ষেত্রে আপনার দলে তো আরো অন্যান্য কর্মীরা আছেন, আপনি কেন দলের জন্য এত কোরবানি করতেছেন, কষ্ট করতেছেন বাকিরা করতে? আমি কোনোভাবেই চাচ্ছি না এখানে 200 মানুষ এসে দাঁড়াক, তাদের হয়ে এখানে দরজা ধাক্কাক, আর ওই পাশে আরো 100 জন থাকুক তাদেরকে প্রতিরোধ করার জন্য। আমি এই বিবাদটা আমি চাচ্ছি না। আমি এখানে আমার দলের 200 সদস্যকে নিয়ে এসে দাঁড় করাইনি, কিন্তু এখানে গত 3 দিনে না হলেও 5000 নাগরিক আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছে। আমি চাইনি এই বিবাদটা, এখনো চাই না। প্রত্যেকটা মুহূর্তে বলতেছি যে কেউ স্লোগান দেয়নি, এখনো কেউ স্লোগান দেয় না। এখানে কেউ স্লোগান দিয়েন না, কেউ উচ্চস্বরে কথা বলেন না, কেউ কাউরে বকা দিয়েন না, কারোর সাথে বার্গেইন করেন না। এটা আমরা চাচ্ছি না, একদমই চাচ্ছি না আমরা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। লাস্ট প্রশ্ন আপনার কাছে, অনেকে তো অনেক কথা বলতেছে যে আপনার এখানে ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে, এই বিষয়ে কি থাকতে বলবেন? পারে, আমার কোনো উদ্দেশ্য নাই। আমার নিবন্ধন ইস্যুটা সলভ করে দেন, আমি বাসায় আমার পরিবারের কাছে এখনই চলে যাব। নিবন্ধনের জন্য এত কিসের আপনার জন্য এত ত্যাগ কিসের, বা এত মানে এটা জোর কেন? আমরা 2022 সাল থেকে এটা নিয়ে ঘুরছি, এটা নিয়ে ফ্রাস্ট্রেটেড। আমাদের দলের ক্ষেত্রে লিখে দিয়েছিল যে গণ অধিকার পরিষদের একাংশ ছিলাম আমরা, লিখে দিয়েছিল গণ অধিকার পরিষদের এই অংশ, আমাদের অংশের নিবন্ধন পেতে কোনো আইনগত বাধা নেই। সেইখানে নাম নিয়ে জটিলতায় তারাই আমাদেরকে সুপারিশ করে যে আপনারা নামটা একটু চেঞ্জ করেন। নামটা সুপারিশ করে যখন চেঞ্জ করলাম তখন আবার বলে নাম তো একটু ভিন্ন লাগতেছে পুরোপুরি, আপনারা নতুন করে একটু আবেদন করেন। এই ফাঁদে পড়ে গেলাম, এখন ফাঁদে আছি আমরা। এই বিষয়টা পুরো প্রসেসের মধ্যে কোনো ষড়যন্ত্র আছে না? আমি জানি না, আমি কাউকে ব্লেম করতে চাই না, আমি শুধু সমাধান চাই। থ্যাংক ইউ সবাইকে। তারেক ভাই তো অনুমতি দেয় না কথা বলতে। কথা বলার আপনি কি অনুমতি দেন আমি দুটো কথা বলি? আপনি না বলেন না, সাংবাদিক ভাইদের কাছে বলেন। ঠিক আছে, বলেন। সাংবাদিক ভাইদের কাছে বলছেন। তারেক ভাই আসলে মানে সর্বোচ্চ একটা শিষ্টাচার দেখাচ্ছে। উনি আমাদের কাউকে বসতেও দিচ্ছেন না, একটা কথা বলতে দিচ্ছেন না, একটা স্লোগানও দিতে দিচ্ছেন না, এমনকি আমরা একসাথে কয়েকজন জড়ো হতে পারি না। শুধুমাত্র তারেক ভাইয়ের নির্দেশনাটা আমরা পালন করছি। আমরা দেখবেন 5 জন করে বিভিন্ন জায়গায় থাকি, যাতে জটলা না হয়, যাতে কোনোভাবেই না বলা যায় যে নিবন্ধনের জন্য আমরা মফ করছি। এখন এই কারণে আপনারা আমাদেরকে দেখেন না। এখন আমি আসলাম বাধ্য হয়ে, যে এখন তো ভাই তো দুর্বল হয়ে যাচ্ছেন। আপনাদের এই সংগ্রামের সাথে